বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি ডেয়ার ইউ টু ডেথের এপিসোড 7কে বাংলা অনুবাদ করতে চলেছি। তো গাইস, আমি জানি তোমরা আমাকে অনেকেই বলবে হয়তো যে তোমরা হয়তো ভুলেই গেছো যে 7 আর 8 এইসবে কী কী হয়েছিল। তো প্লিজ আমার জন্য আরেকবার ড্রামাটা দেখে নাও আর নিজেদের মেমোরিকে আবার নতুনের মতন চাঙ্গা করে নাও। তো আমি কাহিনি স্টার্ট করছি, ওকে? তো কাহিনি শুরু হয় আর আমাদের দেখানো হয় যে টাইম যে পার্টি করতে থাকে মেয়েদের সঙ্গে, মানে তারা সব ফ্রেন্ড গ্রুপকে দেখানো হয়। আর এখানে সবাই মিলে প্রচণ্ড পার্টি করে, ড্রিঙ্ক করে, ড্রাগস নেয়, যেরকম এরা আগে ছিল সেরকম সিন আমাদের একটা পাস্টের সিন দেখানো হচ্ছে, যেখানে পুফাইয়ের মার্ডার হয়নি, পুফাই জেগে থাকে। তখনই জয় কী করে, পুফাইকে নিয়ে ভিতরে নিয়ে যায় আর বলে যে পুফাই চলো আমি তোমাকে শু করিয়ে দেবো। তো পুফাইকে যখন সে বেডে শু করায়, পুফাই প্রচণ্ড ড্রাঙ্ক থাকে। তো পুফাই শোয়ানোর পর যে কী করে ওখান থেকে বেরিয়ে যেতে যায়, বাট পুফাই তাকে যেতে দেয় না আর তাকে ধরে নেয়। তো যে বলে যে পুফাই তুমি ড্রাঙ্ক, তুমি ঠিক আছে তো, আমি কালকে তোমাকে তুলে দেবো। বাট পুফাই তাকে আটকায় আর জেকে সেখানেই কিস করতে চালু করে দেয়। তো আমাদের দেখানো হয় যে এই সিনটা ওই রুমের মধ্যে ভিডিও রেকর্ড হচ্ছিল, যেটা আর কেউ না, টাইম করছিল, যেহেতু সে অনলাইনে ক্লিপ বিক্রি করবে সেই জন্য। আর সিন চেঞ্জের পর আমাদের জেড আর জামিনকে দেখানো হয় যারা শুয়ে থাকে, যেখানে জেড তাকে জিজ্ঞাসা করে যে কী ব্যাপার, তোমাকে এখন ঠিকঠাক লাগছে? তো এটা শুনে কেমন বলেছে, হ্যাঁ মনে হয় কেউ একজন আমার খুব ভালোভাবে টেক কেয়ার করছে। যেটা শুনে জেড বলেছে, বাও তুমি তো এখন পর্যন্ত সুইট সুইট কথা বলতে পেরে গেছো। তো ক্যামিন তাকে কিস করে আর বলে যে আমাকে এবার তো সুইট কথা বলতে হবে। তো এটা শুনে জেড বলে যে তুমি সত্যি প্রচণ্ড ডিফারেন্ট থাকো যখন তুমি বেডে থাকো, বাট যখন তুমি কাজের জায়গায় থাকো তখন তুমি আলাদা রকমই হয়ে যাও। যেটা শুনে কেমন উঠে পড়ে। তো জেড বলেছে বাট আমার এটা লাইক করি। যেটা শুনে সে বলেছে তুমি কোথায় যাচ্ছ রে কোথায়? তো ক্যামিন তাকে বলে যে আমি এবার কাজে যাচ্ছি, কারণ আমাদের অনেক রেস্ট হয়ে গেছে আর আমার মনে হয় আমাদের এতটা রেস্ট নেওয়া উচিত না। তো চলো কিছুটা টাইম আমরা হার্ডওয়ার্ক করি। যেটা শুনে জেড বলে যে তোমার মতন একজন যে সবসময় কাজ আর কাজ, তুমি অ্যাকচুয়ালি জানো কী করে রেস্ট নিতে হয়? তারপরে সেই চেঞ্জে আমাদের দেখানো হয় যে ক্যামিন আর জেড তারা দুজন সুইমিং করতে আসে আর ক্যামিন বলে যে চলো আমরা রেস্ট করি, যে হারবে তাকে 100 পুশ আপ করতে হবে, ওকে? যেটা শুনে জেড বলে যে ও তুমি তো আমাকে আন্ডার এস্টিমেট করছো, এরকম করো না, ঠিক আছে? আমি হাই স্কুলের চ্যাম্পিয়ন ছিলাম। যেটা শুনে ক্যামিন বলে যে ওকে চলো করা যাক কম্পিটিশান। তো তারা দুজন কম্পিটিশান করে, বাট ক্যামিন জিতে যায়, জেড না। তো তাহলে আমার কি হবে তুমি জানো? আমি সত্যিই তোমার সঙ্গে ডিল করবো না তুমি যদি এরকম করো। জেড বলে যে ওহো, তুমি আমাকে হার্ট হতে দেখতে পারো না, দেখো আমি এক্ষুনি আসছি। তো যেটা শুনে জেড বলে যে আবার তুমি চলে যাচ্ছ আন্টি? তারপরে জেড বলে যে তুমি জানো যখন থেকে আমি এখানে মুভ করেছি, এই জায়গাটা সবচেয়ে বেস্ট জায়গা খাবার খাওয়ার জন্য। তুমি জানো এই আন্টিটা সবসময় আমাকে সব ছেড়ে দিয়ে চলে যায় পাশের আন্টিদের সঙ্গে গসিপ করার জন্য, আর আমি এখানে এসে আন্টি সব দেখতে থাকি, তাহলে তো আমারও পয়সা পাওয়া উচিত, তাই না? তারপরে দেখানো হয় যে জেড একটা স্টিক খেতেই যায়, তো ক্যামিনা তার পাশ দিয়ে একটা বাইট নিয়ে যায়। তো জেড বলে যে হো হো ইন্সপেক্টর কী করছেনটা কি আপনি? তো এটা শুনে কেমন বলে যে আমি জাস্ট তোমার ব্যাপারে চিন্তিত, সেই জন্য আমি খাবারটাকে আগে টেস্ট করলাম। জেড বলে যে তুমি এই ভেবেছো কি আমি এটাতে বিশ্বাস করব? তুমি জাস্ট আমার কাছ থেকে এটা বাইট নিতে চেয়েছিলে, তাই না? তো কেমন বলে যে কেন, তোমার কি এটা ভালো লাগেনি? তো জেড বলে যে না এটা অতটাও খারাপ না। তো কেমন বলে যে তাহলে তুমি আর কি চাও, তুমি কি স্টিকি রাইস চাও? তো জেড হ্যাঁ বলে আর তাকে খাওয়াতে চায়। তখন একটা মেয়ে আসে আর বলে যে তোমরা দুজন বয়ফ্রেন্ডের সঙ্গে ফ্লার্ট করা বন্ধ করো আর আমাকে 3টে টিকি রাইস দাও। যেটা শুনে তারা বলে যে ওকে ওকে। তো তারাই ওখানে সেল করতে চালু করে দেয়। আর ওখানে অনেক কাস্টমার আসে, আমি জানি না তাদেরকে দেখে কাস্টমার আসছে না কি কিসের জন্য, বাট ওখানে অনেক কাস্টমার আসে। তারপরে সিন চেঞ্জ হয়, তাদের দুজনকে দেখানো হয় জেড আর ক্যামিন আসে ফটোশ্যুট করতে। তারপরে ক্যামিন বলেছে কিন্তু আমি এখানে ফটো নিতে চাই না, বাট জেড জোর করে, তো তারা দুজন ফটো ক্লিক করে নেয়। আর এখানে ক্যামিনকে দেখানো সে একটা ফটো রেখে দেয়, জেডকে একটা ফটো দিয়ে দেয়। জেড বলে যে বাবা এটা সত্যি কী কিউট, তাই না? তখনই ক্যামিনের কাছে ফোন আসে, তো সে বলে যে ঠিক আছে আমরা আসছি। তারপরে সে তাকে বলে যে আমার মনে হয় আমাদের ডিটক্সের টাইম শেষ হয়ে গেছে, তো এবার আমাদেরকে যেতে হবে। যেটা শুনে জেড বলে যে মানে কী হয়েছে এটা? তো ক্যামিন বলে যে আমার মনে হয় আমাদের সিনে যাওয়া উচিত, কিছু একটা হয়েছে। যেটা শুনে তারা বলে যে সিন? তো সিন চেঞ্জ হয়, আমাদের টাইমকে দেখানো হয়, যাকে যে কিলার হয় তো সে বেঁধে একদম টানতে টানতে নিয়ে যায়। তো তখনই টাইমের হোস আসে আর বলে যে তুমি কে? তো কিলার বলে ও তুমি ফাইনালি উঠে পড়েছো। তো টাইম বলে যে তুমি কি চাওটা, অলরেডি তোমার কথা মতন জেকে হ্যান্ডেল করেছি, তাই না? আমি ওর মাথায় গায়ে রড দিয়ে মেরেছিলাম, তো তারপরে তুমি এরকম কেন করছো? যেটা শুনে কিলার বলে যে তুমি লুকিয়ে লুকিয়ে লোকেদের ফিল্ম করো আর সেটাকে বিক্রি করো। যেটা শুনে টাইম বলে যে আই এম সরি। বাট কিলার বলে যে তোমার সরিতে কি ভেবেছো তুমি যে পাপগুলো করেছো ওগুলো মুছে যাবে? বাট টাইম তাকে আবার সরি বলে, বাট কিলার শুনে না, বলে যে
তুমি জানো তোমার জন্য ভিকটিমরা কতটা সাফার করে? তোমার কি মনে হয় তোমার সরিতে সব কিছু ফিরে আসবে? তো টাইম থেকে সরি বলে আর বলে যে প্লিজ আমাকে মেরো না। বাট কিলার তার কথা শুনে না। আর এখানে ক্যামিন আর জেটকে দেখানো হয়, যেখানে ক্যামিন বলে যে আমার মনে হয় এই কেসটার পরে আমি এবার রিজাইন করে দেবো আর ফিরে যাব। যেটা শুনে জেট বলে যে না, আমি এটাতে অ্যাপ্রুভ করবো না। তুমি এখানে আমার বস, আর আমি তোমার এখানে সাবঅর্ডিনেট হিসেবে কথা বলছি না, ঠিক আছে? তুমি যেথায় যাও না কেন আমিও তোমার সাথে যাব। তো ক্যামেন বলে যে বাট তুমি কি জানো ফিউচারে কি হবে কি হবে না? আমি যদি রিজাইনও না করি হয়তো এমন একটা সময় আসবে হয়তো আমাকে এই কেস থেকে ফায়ার করে দেওয়া হবে। তখন জেড শুনে জেড বলে যে না, আমি তোমাকে এটাতে অ্যালাউ করবো না, ওকে? আর হ্যাঁ, এই ডিসকাশনটা শেষ করো এখানে, আমি এই ব্যাপার নিয়ে আর কথা বলতে চাই না। আর তাছাড়াও চেরিন আর তাঙ্কলা বলেছিল টাইম একদম বাজে, কারণ ও সবার মানে ফিল্ম করে, ভিডিও বানিয়ে সেটাকে অনলাইনে সেল করে, ও একদমই ভালো ছিল না। যেটা শুনে ক্যামেন বলে যে হ্যাঁ, ট্যাঙ্কলা যে কথাগুলো বলেছিল সেটাতে আমি এটাই শুনেছিলাম যে ও অনেক লোকের ফিল্ম করেছে আর সেগুলোকে অনলাইনে বিক্রি করেছে। আর এখানে টাইমকে দেখানো যে বলতে থাকে যে প্লিজ আমাকে ছেড়ে দাও, কিলারকে বলতে থাকে। বাট কিলার বলে যে তোর মতন পার্সনকে ছাড়ার থেকে না ছাড়াই বেটার। আর এখানে সেই ক্রাইম সিনের কাছে পুলিশ চলে আসে, আর যেখানে তারা বলে যে এখানে একটা স্ট্রেঞ্জ লাগছে, এই হোয়াইট কারটা আবার আমরা এখানেও দেখতে পাচ্ছি। যেটা শুনে ক্যামিন বলে যে এটা তাঙ্কলার ডেডের কাছেও দেখেছিলাম আমি গ্যারেজে, আমার মনে হয় এখানে কিছু একটা গণ্ডগোল আছে। তো এখানে টাইম বলে যে প্লিজ আমাকে ছেড়ে দাও। বাট কিলার বলে যে সত্যি কথা বল, তোকে আমি তোর লাইফে জাস্টিস দিচ্ছি, তো তোর পছন্দ হচ্ছে না? আর এখানে পুলিশ অফিসাররা দেখানো হয় যারা ওই গ্যারেজের মধ্যে আসতে থাকে, আর তখনই কিলার বুঝতে পেরে যায় যে কেউ আসছে। তো সে কী করে, টাইমকে ওখানেই মেরে দেয়, এমনভাবে তার মার্ডার করে যেটা দেখে ও পুরো ভয় লেগে যাবে। আর পুলিশ সেখানে আসতে জাস্ট 2 সেকেন্ড লেট করে। তারপরে দেখানো হয় যে ইনভেস্টিগেট চলতে থাকে, যেখানে ক্যামিন বলতে থাকে যে তুমি পারবে তো? তো সেই মহিলাটা ইন্সপেক্টর বলে যে হ্যাঁ হ্যাঁ ইন্সপেক্টর আমি পারবো। তো তারপরে দেখানো হয় যে তারা সব কিছু দেখে, ডকুমেন্টস আর খোঁজ খবর করতে থাকে। তারপরে ক্যামিন ডক্টরকে বলে যে তো আপনার কি মনে হয় ডক্টর? তো ডক্টর বলে যে যেমন আপনি দেখতে পাচ্ছেন যে ভিকটিমকে এমনভাবে মারা হয়েছে তার গলার মধ্যে একদম, তো আমার মনে হয় আপনি বুঝতেই পারছেন যে এটা কীরকম হয়েছে। আর আমি আগে সব কিছু দেখে নিয়েছি, আর যদি কিছু টেস্ট করতে হয় সেগুলো টেস্ট করার পর আপনাকে আমি এই কেসের ব্যাপারে আরও কিছু বলে দেবো। যেটা শুনে কেমন বলেছে ওকে ঠিক আছে, এবার আপনি বডিটা নিয়ে যেতে পারেন ফরেন্সিক টেস্টের জন্য। তো সে বলেছে ওকে ঠিক আছে। ও এখানে আপনিও আছেন ক্যাপ্টেন? তো জেড বলে যে ও আপনি তো ক্যাবিনকে তো ক্যাবিন বলছেন, আর আমাকে কেন ক্যাপ্টেন বলে কথা বলছেন ডক্টর? যেটা শুনে ডক্টর বলে যে কেন আমি ক্যাবিনকে ক্যাবিন বলে ডাকতে পারবো না? যেটা শুনে জেড বলে যে তুমি আমার তো কখনো নিকনেম ধরে ডাকোনি। তো ডক্টর বলে যে বাট তুমি আমার সঙ্গে কখনো ক্লোজ হওয়ার চেষ্টাই করোনি, সেই জন্য। বাট যদি তুমি চাও আমি তোমাকে জেড বলে ডাকি তো আমি তোমাকে বলতে পারি। তো জেড কিছু বলতে যায়, কেবিন তাকে আটকায় আর বলে যে ডক্টর যদি কোনো আপডেট পাওয়া যায় তো আমাকে জানাবেন। যেটা শুনে ডক্টর বলে যে ওকে ঠিক আছে, আমি এবার এখান থেকে যাচ্ছি, আর ফার্স্টে আমি কেবিন তোমাকে সব কিছু জানাবো। তারপরে দেখানো হয় যে সেখানে একটা ট্রুথ অ্যান্ড ডেয়ারের রিপোর্ট পাওয়া যায়, যেটা তারা দেখে বুঝতে পারে যে টাইমকেও এই ট্রুথ অ্যান্ড ডেয়ারের দেওয়া হয়েছিল নোটিশ, যেখানে তাকে লিখেছিল যে তুমি সবার মানে পুফায় যে অ্যান্ড সবার ভিডিও ক্লিপ বের করেছো, যদি তুমি বেঁচে থাকতে চাও তাহলে তুমি তাঙ্কলার গ্যারেজে এই গাড়িটা নিয়ে যাও। আর হ্যাঁ, ওখানেই ওই ওয়্যার হাউসের সামনে তোমাকে এই গাড়িটা ছেড়ে দিতে হবে। আর হ্যাঁ, আমি তোমাকে একটা অ্যাড্রেস দিচ্ছি, এই অ্যাড্রেসে যাও। তো ক্যামিন বলে যে তোমরা দেখো যে এই গাড়িটা কার নামে আছে, আর যদি কোনো মেসেজ বা কোনো কিছু তোমরা জানতে পারো তো সেটাকে এভিডেন্স হিসেবে কালেক্ট করো। আর একবার যখন এই সব কিছু চেক হয়ে যাবে তারপরে তুমি এর সব ভিডিওগুলোকে ডিলিট করে দেবে, আর দেখবে যে ও অনলাইনে কাকে কাকে এই সব ভিডিওগুলোকে পাঠিয়েছে। যেটা শুনে ইন্সপেক্টর বলে যে ওকে ঠিক আছে। তারপরে দেখানো হয় যে চ্যারিনকে, যে চামকে ফোন করে আর বলে যে আমিও লেটার পেয়েছি ট্রুথ অ্যান্ড ডেয়ারের, আমি এবার কী করব? আমার মনে হয় এর মধ্যে একটা ফটো আছে ক্লিনিকে। এটা শুনে চাপ পড়েছে, কিন্তু তুমি তো বলেছিলে না তুমি ক্লোজ করে দিয়েছো ক্লিনিককে। যেটা শুনে চ্যারিন বলে যে আমি অলরেডি এটা হ্যান্ডেল করে নিয়েছিলাম, বাট আমার এবার ভয় লাগছে, আমি কী করবো চম? তো চম তাকে বলে যে আচ্ছা তুই আমাকে একটা সত্যি করে বল, সেই দিন যেদিন ফাই মারা গিয়েছিল পুফাই, তোরা কী ড্রাগস দিয়েছিলিস, তোদের দুজনের মধ্যে কী কথা হয়েছিল, আর তুই কেন হসপিটালে ফোন করেছিলিস ফার্স্ট? আমাকে বল সব সত্যি কথা। তুই যদি আমাকে সত্যি কথা বলিস তাহলে আমি তোকে প্রোটেক্ট কী করে বলবো? তো আমার কাছ থেকে লুকানো বন্ধ কর চেরিন, জাস্ট বল আমাকে কী হয়েছিল সেদিনকে। আর যদিও তুই কিছু করে থাকিস তুই আমাকে বল, আমি তোকে হেল্প করবো। মানে চাম কী করে চেরিনকে পুরো বিশ্বাস জায়গাতে থাকে যে আমি তোকে হেল্প করবো, আমি তোর উপরে ভরসা রাখি। তো চেরিন তাকে বলে যে সেই রাতে আমরা ড্রিঙ্ক করার আগে ফাই আমাদেরকে বলেছিল যে যেহেতু এটা আমাদের লাস্ট ইয়ার, তো আমার মনে হয় আমার কিছু প্র্যাঙ্ক করা উচিত যাতে আমার ফ্রেন্ডরা সবাই সফট হয়ে যায়। তো সেই জন্য ও বলেছিল যে আমি স্লিপিং পিলস নিয়ে ঘুমানো নাটক করব। তো চ্যারিনকে বলেছিল যে তুই সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স কল করে দিবি। তো সেই জন্য সেই মতন চ্যারিন ওটাই করেছিল। বাট ও কখনো ভাবেনি যে
পুফাই সত্যিই মারা যাবে। আর আমার এটার কোনো দোষ নেই যে পুফাই মারা গেছে। চেরিন এটা বলতে থাকে যে প্লিজ, আমি তো ভেবেছিলাম ও জাস্ট প্র্যাঙ্ক করছিল। তো চাম বলে যে ওকে ওকে ঠিক আছে, আমি তোকে ব্লেম এমনিতেও করছি না, আমি তোকে বিশ্বাস করি, ঠিক আছে। যেটা শুনে চ্যারিন বলে যে বাট আমি কিছুই করিনি, চম বিশ্বাস কর। তো চম বলে যে হ্যাঁ হ্যাঁ আমি তোকে বিশ্বাস করছি যে তুই কিছুই করিসনি। তো চ্যারিন কাঁদতে থাকে। তো চম বলে যে আচ্ছা চল, এটা কেমন হবে, তুই একটা কাজ কর, আমি তোকে পিক করতে যাচ্ছি, তুই এবার থেকে আমার সাথে থাকা স্টার্ট করে দে, তাহলে তোকে একাও থাকতে হবে না, আর তোকে ভয়ও লাগবে না, কেমন বলিস? তারপর আমরা একসঙ্গে জয়কেও দেখতে যাব। যেটা শুনে চেরিন বলেছে ওকে ঠিক আছে। তারপরে সিন চেঞ্জ, আমাদের চমকে দেখানো হয় যে লাঞ্চ করতে থাকে, তার কাছে পুলিশ ইন্সপেক্টর জেড অ্যান্ড ক্যাপ্টেন আসে, ক্যামিন। তো ক্যামিন আর ক্যাপ্টেন আসার পরে গার্ড তাদেরকে আটকায়। তো জেড বলে যে যদি তোমরা আমার দিকে লিগেল কাজে আটকাও তো এটা ইললিগেল হয়ে যাবে। তো চ্যাম্প বলে যে হ্যাঁ হ্যাঁ ওনাদেরকে আসতে দাও, এটা ফাইন। বাট বডিগার্ড বলে যে কিন্তু আমার দিকে মিনিস্টার বলেছে আপনার দিকে যাতে না ভিতরে ঢুকতে দিই। তো চ্যাম্প বলে যে কোনো ব্যাপার না, আসো, তোমরা কি আমার সঙ্গে খাবার খাবে? যেটা শুনে ক্যাবিন থেকে বলে যে এই গাড়িটা কি তোমার? আমরা এই গাড়িটাকে পেয়েছি, আনসার করো। যেটা শুনে সে বলে যে কিন্তু এই গাড়িটার সঙ্গে আমার কি সম্পর্ক? ক্যামিন বলে যে এই গাড়িটা তাংকলা ডেডের কাছেও ছিল, যখন জয় ইনজার হয়েছিল সেখানেও ছিল, আর লাস্ট নাইট যখন টাইম মারা যায় আমরা সেখানেও এই গাড়িটাকে পেয়েছি। তো এই গাড়িটার সঙ্গে কিছু না কিছু তো সম্পর্ক আছে। যেটা শুনে চম্পড়ে যে কি, টাইম মারা গেছে? তো ক্যামিন বলে যে হ্যাঁ, কাল রাতে তুমি কোথায় ছিলে? যেটা শুনে চম্প বলে যে আমি আমার ঘরে ছিলাম। জেড বলে যে কেউ এটা বলতে পারবে, মানে তোমার কাছে কোনো প্রুফ আছে যে তুমি বাড়ির মধ্যেই ছিলে এরকম কিছু? আমার বিশ্বাস হচ্ছে না তোমার মধ্যে। চম্প বলে যে যদি তোমরা প্রুফ চাও তোমরা সিসিটিভি ক্যামেরা চেক করতে পারো। যেটা শুনে ক্যামিন বলে যে তো চ্যারিন কোথায় ছিল কাল রাতে? চম্প বলে যে আমি কি করে জানবো, আমি জানি না, ও মনে হয় ওর ঘরেই থাকবে, তাই না? তো ক্যামিন বলে যে আমরা এই গাড়িটা তোমার নামে রেজিস্টার পেয়েছি ওই সিনের মধ্যে, তো তুমি বেটার আমাদেরকে সত্যি কথাটা বলে দাও। যদি তুমি আমাদেরকে না সত্যি কথা বলো তুমি একজন সোলো সাসপেক্ট থাকবে এই কেসের মধ্যে, ওকে? তো জেড বলে যে আর আমি তোমাকে বলছি এর জন্য তোমার উপরে প্রচুর ভয়ানক শাস্তি পাবে তুমি, আর ওইটা এতটাও লাইট হবে না। তো তুমি তোমার ফ্রেন্ডের জন্য কি রেসপন্সিবিলিটি নিতে চাও, একাই দোষী হতে চাও? তো হও। যেটা শুনে চাপ বলে যে ওকে ঠিক আছে, টাইম আমাকে ফোন করেছিল আর বলেছিল যে ওর গাড়ি ভেঙে গেছে, তো সেই জন্য আমি ওকে আমার একটা গাড়ি নিতে দিয়েছি, আর আমি জানি না আমার গাড়ি কী করে এই ডেথ কেসে ইনভলভ হয়ে গেল। ক্ল্যামিন বলে যে তো তার মানে তুমি বলছো তোমার এর সঙ্গে কোনো প্রবলেম নেই? আচ্ছা তুমি বলো তুমি কি জানতে পুফাই প্রেগনেন্ট? তো চম্প বলে যে আমি কী করে জানবো, আর এটাকে কেসকে কী করে হেল্প করবে? যেটা শুনে জেড বলে জাস্ট আনসার দাও কোশ্চিনে। তো চম্প বলে যে বাট এটা তো অনেক আগের সময়ের কথা বলছো তোমরা, তাই না? যেটা শুনে ক্যামিন বলে যে তুমি কি এটাও জানতে যে ও অ্যাবর্শন করাতে গিয়েছিল, তাই না? তুমি জানতে? যেটা শুনে চমকে দেখানো হয় যে চেরিনের সঙ্গে বলা কথাগুলো মনে করে, তখনই চম্প বলে যে এটা পুফাই ডেথের সঙ্গে কী সম্পর্ক আমি তো বুঝতে পারছি না, বাট তোমরা যদি চাও যে আমি গিল্টি ফিল করি যে আমার গার্লফ্রেন্ডের মারা গেছে, তাহলে আমার মনে হয় আমি এটা করবো না। জেড বলে যে তুমি যদি আমাদের কাছে কিছু লুকাচ্ছ তো বলে দাও, না হলে হয়তো আমার দিকে দেখা যাবে যে তোমাকে ইনভেস্টিগেট করে পার্সার করা হবে, আর কিলার হয়তো তোমাকে মেরেও ফেলবে। তো চাম বলে যে আমার উপরে না ইনভেস্টিগেট করে যাও, কিলারকে ধরো। সত্যি কথা বলতে ওটা আমি না। যেটা শুনে ক্যামিন বলে যে আচ্ছা, চেরিন কাল রাতে লেটার রিসিভ করেছে, তুমি এর ব্যাপারে কিছু জানো? তো চাম্প কী করে উঠে আর তার দিকে একটা রেকর্ডার দেয়, বলে যে এ নাও তোমরা এটা দেখো আর সব কিছু বুঝে যাবে, আর হ্যাঁ প্লিজ আমাকে ডিস্টার্ব করা বন্ধ করো, আর লাস্ট টাইমের মতন এখানে বারবার এসে আমার উপরে দোষ দিয়ে বন্ধ করো, আমি চ্যারিনের সঙ্গে ইন্টারফেয়ার নয়, ওকে? যেটা শুনে তারা বলে যে ঠিক আছে তুমি নিজের ব্যাপারে চিন্তা করো। চাম বলে যে আমার ব্যাপারে তোমাদেরকে চিন্তা করতে হবে না, আমি নিজে টেক কেয়ার করতে পারবো। আমার মনে হয় তোমার জয়কে গার্ড করার বেশি টাইম স্পেন্ড করা উচিত, নাকি তোমরা এখানে আমার সঙ্গে বসে খাবার খেতে যাও। তো এটা শুনে ক্যামিনার জেড বাইরে চলে আসে আর বলে যে ও সিরিয়াসলি ও এমন একজন পার্সন, ওকে আমার খুব রাগ হচ্ছে, আমার মনে হচ্ছে যে আমি জয়কে কী করে এইসব থেকে বের করবো। টাইম মারা গেছে, আর এটা শুনে জয় প্রচণ্ড ভয় পেয়ে গেছে, যে হসপিটালে পুলিশ গার্ডে আছে সব সময় কিন্তু তাও ভয়ে আছে। আর আমার চামকে দেখে একটু আজব লাগছে, কারণ ও এমন বিহেভ করছে যেন ও কিছু জানেই না, বাট আমার মনে হচ্ছে যে ওই আসল খুনি। তোমার কি মনে হয়? যেটা শুনে ক্যামিন বলে যে তুমি চিন্তা করো না। তো জেড বলে যে আমার ভাই সত্যি একটা ইডিয়েট, মানে আমি বুঝতে পারছি না যে ও কী করে এরকম লোকেদের সঙ্গে স্টুপিডিটি করতে পারে। আমার মনে হচ্ছে যেন ও হসপিটাল থেকে নিজে থেকেই বেরিয়ে যাবে। তো ক্যামিন বলে যে জেড তোমার ভাইকে আমি কিছুই হতে দেবো না, ওকে? তোমার ভাই আমার ভাই। যেটা শুনে জেড বলে যে বাহ, আমি যদি না এখন ডিউটিতে থাকতাম না সিরিয়াসলি আমি তোমাকে এখন কিস করতাম। যেটা শুনে ক্যামিন বলে যে তো তোমাকে কে আটকাচ্ছে? যেটা শুনে জেড বলে যে
বাট তুমিই তো বলেছিলে না কাজের সময় নো পার্সোনাল ফিলিংস, যেটা শুনে ক্যামিন বলে যে বাট আমি চেঞ্জ করে দিয়েছি না রুলসকে। তো জেড তাকে কিস করে নেয় তার কথা শুনে, তারপরে তারা ওখান থেকে বাইরে চলে আসে। আর এখানে জয়কে দেখানো হয় যে হসপিটালে বেডে শুয়ে প্রচণ্ড ভয় পেতে থাকে আর ভাবতে থাকে যে কীভাবে তার সব একটা একটা করে ফ্রেন্ড যারা মারা যাচ্ছে, যেটা ভেবে সে ভাবতে থাকে যে কেন এটা হচ্ছে, আর নেক্সট টাইম হয়তো তারও সময় হতে পারে। তো এটা ভেবে সে ভাবে যে এবার কি হবে। তো তারপরে জেডার ক্যামেনকে দেখানো হয়, যারা বলতে থাকে তোমার কি মনে হয় কিলারের এবার কি করবে। যেটা শুনে তার একটা ছবি দেখে চ্যারিনের, আর চ্যারিনকে দেখানো হয় যে ভয় পেতে থাকে। আর এটা শুনে ক্যামিন ভাবে যে আমার মনে হয় এখানে চ্যারিন আর চাম এদের দুজনের মধ্যে কিছু গণ্ডগোল আছে, এরা পুরো গ্যাং কিছু না কিছু লুকাচ্ছিল, আর যেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে, তবেই আমরা এই কেসটাকে শেষ করতে পারবো। তারপরে আমার দিকে দেখানো হয় যে সিন চেঞ্জ হয়, এর আর ক্যামিন তারা সেই ক্লিনিকে যায় যেটা চ্যারিন বন্ধ করেছিল, সেখানে খোঁজ নিতে, মানে যদি কিছু হয়। তো তারপরে যেয়ে দেখে যে সেখানে পুরো সব কিছু তছনছ হয়ে আছে। ক্যামিন বলে যে ঠিক আছে চলো আমরা আগে সার্চ করি, আমার মনে হয় আমরা এখানে কিছু না কিছু পেয়েই যাব। যেটা শুনে জেড কী করে মেডিকেল রেকর্ড সব চেক করতে থাকে, আর ক্যামিনকে দেখানো হয় সে আশেপাশে দেখতে থাকে। জেড যখন মেডিকেল রিপোর্ট চেক করতে থাকে আর বলে যে আমার মনে হয় বেল পুফাইকে নিয়ে অবস্থান করাতে এসেছিলো, এটাই হচ্ছে পুফাইয়ের মেডিকেল রেকর্ড। যেটা শুনে বেল বলেছে কিন্তু পুফাই আর বেল যদি এখানে আসে তাহলে চাম কী করে জানলো, আমার মনে হয় এখানে কিছু না কিছু গণ্ডগোল আছে তাই না। ক্যামিন বলে যে হ্যাঁ তোমার কি মনে হয় শুধু কি বেলি এই কেসে ইনভলভ ছিল নাকি চাম্প আর চ্যারিনও। তখনই ক্যামিন ইম্যাজিন করতে থাকে যে পুফাইকে যখন অবসনের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল তো তার পিছনেই বেল আর চ্যারিন চাম্প তারা তিনজনেই ছিল, যেটা দেখে সে ভাবে যে তার মানে কেসটা এইটাই। তারপরে দেখানো হয় যে তারা যখন বাইরে বেরিয়ে এসে একজন লোককে দেখতে পায়, যেটা দেখে তারা বলে যে কে তুমি ওখানে। তো একটা আঙ্কেল দাঁড়িয়ে থাকে, সে বলে যে হেই আমাকে শ্যুট করো না ঠিক আছে, আমি এখানে জাস্ট পুরোনো জিনিস নিতে এসেছি যেগুলোকে আমি সেল করতে পারবো। যেটা শুনে ক্যামিন বলে যে কিন্তু আপনি কী করে জানলেন যে এই জায়গাটা বন্ধ বলে। তো আঙ্কেল বলে যে আমি কিছু মান্থ আগেই জানতে পেরেছিলাম। যেটা শুনে ক্যামিন বলে যে বাহ এটা তো স্ট্রেঞ্জ লাগছে তাই না, কিছুদিনের মধ্যে এই ক্লিনিকটা বন্ধ। তো আঙ্কেল বলে যে লাস্ট টাইম একটা মেয়েও এখানে এসেছিলো কিছু খুঁজছিল। যেটা শুনে সে বলে যে একটা মহিলা, কে সেটা আপনি কি চিনতে পারবেন। তো আঙ্কেল বলে যে হ্যাঁ আমি চিনতে পারবো। তো কেমন কী করে তাকে তার ফোন থেকে একটা ছবি দেখায়, আর কেউ না চ্যারিন হয়, বলে আমি এর চুলের কালার মনে রেখেছি। তারপরে দেখানো হয় সিন চেঞ্জ হয়, জেডার কেমিনকে দেখানো যারা চাম্পের কথা মনে করে আর সেই রেকর্ডারটাকে শুনতে থাকে, যেটার মধ্যে চ্যারিন বলেছিল যে আমি আর পুফাই মিলে প্র্যাঙ্ক করবো ভেবেছিলাম, সেই সব কিছু মানে চাম্প কী করে রেকর্ড করে নিয়েছিল চ্যারিনের কথা, আর সে সেটা পুলিশকে দিয়ে দেয়। যেটা তারা শুনে আর তারা সবাই শকড হয়ে যায়, মানে সিরিয়াসলি এরা সব কী করছে। আর তখনই দেখানো হয় যে তাদের মাঝখানে একজন ইন্সপেক্টর আসে। তো ক্যানিন বাজে কী হয়েছে, তো একজন ইন্সপেক্টর বলে যে আমার মনে হয় আপনাদের নিজে থেকে না, আমার মনে হয় এটা পুলিশকে ইনভলভ করা ঠিক হবে না, আমার মনে হয় আমাদের আগে থেকে রেডি হয়ে থাকতে হবে সব কিছুর জন্য, আর এইভাবেই নিজেদেরকে বাঁচাতে হবে। আর এখানে ক্যানিন আর জেডকে দেখানো হয় যাদের কাছে ট্রুথ অ্যান্ড ডেয়ারের লেটার আছে, যেখানে লেখা ছিল যে তোমরা কি ভেবেছো যে তোমরা এই সো কল্ড জাস্টিসকে নিজেরা হ্যান্ডেল করতে পারবে, যদি তোমাদের, আমার মনে হয় নেক্সট টার্গেট হয়তো তোমরা দুজনের মধ্যেই কেউ হতে পারো। যেটা শুনে পুরো জেড প্রচণ্ড খেপে যায় আর বলে যে আমি একে ছাড়বো না। তখন কেমন বলে যে তুমি যাও জয়কে যাও যে দেখো হসপিটালে, আমি এখানে আছি। তো জেড বলে যে বাট তুমি কেন আমার সঙ্গে আসবে না। তো ক্যামিন বলে যে তুমি জানো আমার কিছু ডকুমেন্টস রিভিউ করার আছে, তো তুমি যাও, আর আমি সার্চ অ্যারেস্ট ওয়ারেন্টও বের করতেছি। তো জেড বলে যে বাট এই কাজগুলো তো অন্য লেফটেন্যান্ট এরা সবাই করতে পারবে তাই না। বাট ক্যামিন রেগে যায় আর বলে যে আমি যখন বলছি যাও তো যাও, বেশি কথা বলো না, আমি তোমাকে কোনো রিস্কের মধ্যে পড়তে দেখতে চাই না, কিলার্স আমার দিকে থ্রেট দিচ্ছে, তারপরেও তুমি এখানে কেন আছো। তো জেড বলে যে তুমি আমার সঙ্গে অনেস্ট কথা বলো, কী হয়েছেটা কি তোমার, তুমি এই লেটারটা পেয়ে এত ভয় পাচ্ছ কেন, তুমি তো এরকম নয় যে সাডেনলি এই জায়গা থেকে আমাকে সরাচ্ছ, আমাকে আমার কাজ করা থেকে তুমি আটকাচ্ছ কেন, আমি তো বুঝতে পারছি না। আর তাছাড়াও কী হয়েছেটা কি তোমার সঙ্গে। ক্যামিন ক্যামিন রেগেছে আর বলে যে তোমাকে আমি যেটা বলছি তুমি আমার কথা শোনো প্লিজ জেড, যাও এখান থেকে। জেড বলে যে আমি জানি তুমি আমার ব্যাপারে চিন্তিত, বাট কী হয়েছে সেটা তো বলো, আমি জানি তুমি এই সব জিনিসে তো ভয় পাওয়ার ছেলে নয়, তো তুমি এরকম করছো কেন, আমাকে বলো কী প্রবলেম। তো ক্যামিন বলে যে আমি সত্যি যা করছি তোমার জন্যই করছি এখন, তো প্লিজ আমার কথা শোনো আর এখান থেকে যাও। তো জেড ওখান থেকে চলে যায়। তারপরে সে জয়ের কাছে আসে, জয় তাকে দেখে যে সে এমনভাবে আপেলকে ছিলছে, যেটা দেখে সে ভয় পেয়ে যায় আর বলে যে কী হয়েছে রে কি তোমার সঙ্গে, তুমি এখানে একা কেন। জেড বলে যে আমি এখানে এসেছি যাতে কিলার তোমাকে কিছু না করতে পারে, সেই জন্য, এটা ভালো নয়। তো জয় বলে যে আমার তো মনে হচ্ছে যে আমি তোর কাছেই সেফ নয়। জেড বলে যে কেন। জয় বলে যে তোকে দেখে আমার মনে হচ্ছে যে তোরই এখন ডক্টর দরকার, তো তোরা দুজন কি ফাইট করেছিস নাকি। জেড বলে যে
ও চায় না যে আমি কোনো ডেঞ্জারের মধ্যে পড়ি, সেই জন্য ও আমাকে নিজের থেকে দূরে করে দিয়েছে এই কেসটা থেকে। তো জয় বলে যে ডেঞ্জার মানেটাকে আমি বুঝলাম না, তোর আবার কিসের ডেঞ্জার হতে পারে। যেটা শুনে জেড বলে যে আমরা দুজনেও একটা লেটারে রিসিভ করেছি, যেটার মধ্যে আমাদেরকে থ্রেট দেওয়া হয়েছে। যেটা শুনে জয় বলে যে কী, এসব কী বলছিসটা কি? তাহলে তুই যা, ক্যামিনের কাছকে যা, এক্ষুনি যা। আমার মনে হয় তুই আমার কাছে এখানে আসছিস কেন, তুই ক্যামিনকে সাহায্য কর। জেড বলে যে বাহ, কেউ আমাকে নিজের আশেপাশে চায় না। তো জয় বলে যে জেড আমি সিরিয়াস, তোকে এখানে আর থাকতে হবে না, তুই যা ক্যামিনের কাছে। আর কিলার যদি তোদেরকে টার্গেট করে তাহলে কি হবে, তুই যা এক্ষুনি ক্যামিনের কাছে ফিরে যা। তো জেড বলে যে বাট ক্যামিন আমাকে তোর কাছে থাকতে বলেছে। তো জয় বলে যে তুই ক্যামিনের থেকে সেপারেট হোস না, ঠিক আছে, আমি তোকে রিকোয়েস্ট করছি প্লিজ জেড। তো জেড বলে যে ঠিক আছে ঠিক আছে, আমি তোর কথা বুঝে গেছি, তুই শিওর যে তুই ঠিক থাকবি, যদি কিছু দরকার লাগে আমাকে পরে জানাস। তো জেড বলে যে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তুই যে মঞ্চে আমাকে মেসেজ করিস, আর এখানে এমনিতেও ইন্সপেক্টর আছে যে আমার ধ্যান রাখবে। তারপরে জেডকে দেখানো, জেড রুমে এসে বসে থাকে। তো ক্যামিন যখন ভিতরে আসে জেড তার দিকেই তাকিয়ে থাকে। জেড ক্যাবিনকে বলে যে আমার মনে হয় আমাদের এই কেসটা বন্ধ করার আগে ইনভেস্টিগেট একা করা উচিত নয়। তুমি আমাকে একবারও বলার চেষ্টা করো যে তুমি কী ভাবছো, তুমি কোন ব্যাপারে চিন্তা করছো। তো ক্যামিন তাকে কিছু বলে না, আর বলে যে কিছু ব্যাপার না। জেড রেগে যায় আর বলে যে আমি যে জানতে চাই যে তুমি কি জানো। যেটা শুনে ক্যামিন বলে যে আমি যে তোমাকে কিছু জানতে পারলে আপডেট দিয়ে দেবো, তো তুমি এটা থেকে দূরে থাকো। জেড বলে যে তুমি আমাকে এই কেসটা থেকে দূরে কেন করছো, আমি বিশ্বাস করছি না। তুমি আমাকে কি বিশ্বাস করো না যে আমি করতে পারবো? ক্যামিন বলে যে আমি তোমাকে বিশ্বাস করি, বাট এটা তোমাকে বিশ্বাস করার উপর টপিক নয়, আমি অন্য কিছু কারণে তোমাকে দূরে সরাচ্ছি। তো জেড বলে যে হ্যাঁ তো কী কারণে, আমি ওটাই জানতে চাই। আগে আমাকে জানতে হবে যে তুমি কেন এটা করছো, যাই কারণ হোক না কেন। আগে যদি আমরা এই ব্যাপারটা ক্লিয়ার করি না করি, তো আমাদের দুজনে একে অপরের সঙ্গে কথা বলাও দরকার নেই। বলে জেড কী করে রুমে চলে আসে, আর সে প্রচণ্ড রেগে থাকে, যার জন্য সে বেডে শুয়েও পড়ে। সে দেখে যে ক্যামিন তার পিছন পিছন আসে না, তো সে রেগে যায়। আর তখনই তাদের দুজনে সেই ক্লিক করা ফটোটা সে দেখতে থাকে আর ক্যামিনকে মিস করে। তারপরে দেখানো যে ক্যামিন আসে তার কাছে মাঝরাতে, তাকে ঘুম থেকে তুলে। তো জেড উঠে আর বলে যে কী ব্যাপার, কী হয়েছে, তুমি কি ড্রিঙ্ক করেছো? তো ক্যামিন বলে। তো জেড বলে যে তুমি কেন ড্রিঙ্ক করেছো? তো ক্যামিন তাকে হাক করে নেয়, মানে প্রচণ্ড সে টেনশনের মধ্যে একটা থাকে, যেন তার মনের মধ্যে কিছু চলছে। জেড বলে যে ক্যামিন কী হয়েছেটা কি তোমার, তুমি এরকম করছো কেন, তুমি আমাকে সব কিছু বলতে পারো প্লিজ। তো এটা শুনে ক্যামিন বলে যে যদি আমি তোমাকে সব কিছু বলি, তুমি কি আমাকে প্রমিস করবে যে তুমি কখনো আমাকে জাজ করবে না? তো প্লিজ, আমি সত্যি প্রচণ্ড ভয় পাচ্ছি। যেটা শুনে জেড বলে যে তুমি চিন্তা করো না, আর তোমাকে তাড়াহুড়োও করতে হবে না, তোমার যখন বলার আমাকে সময় হবে তুমি আমাকে তখন বলো, আমি ওয়েট করতে পারি। যেটা শুনে ক্যামিন বলে যে সত্যি, যদি আমি একটা ভালো পার্সন না হই তাও কি তুমি আমাকে ভালোবাসবে? যেটা শুনে জেড বলে যে আমি তোমাকে তাও ভালোবাসবো, আর এই ব্যাপারটা তোমাকে আমাকে জিজ্ঞাসা করতে হবে না, আমি তোমাকে সবসময় ভালোবাসবো আর সবসময় ভালোবাসি, তো তুমি চিন্তা করো না। আর হ্যাঁ, তোমাকে আমার পারমিশন দরকার নেই, আমি তোমাকে বলছি আমি তোমাকে ট্রাস্টও করি। যেটা শুনে ক্যামিন তাকে আবার হাক করে নেয়। তারপরে আমাদের একটা বোনাস ক্লিপ দেখানো হয়, যেখানে জেডকে দেখানো হয় যে পুরো ঘরকে নোংরা করে রাখে। তো ক্যামিন সেটা পরিষ্কার করতে থাকে, আর একটা পিলোর মধ্যে তাদের সেই ফটোটাকে যেটা প্রিন্ট করে রাখে জেড, সেটা দেখতে পায়। তখনই জেড পিছন ধার থেকে আসে আর ক্যামিনকে হাক করে নেয় আর তার গালে কিস করে নেয়। তো বলে যে তোমার এটা পছন্দ হয়েছে? ক্যামিন বলে যে এটা কি, হ্যাঁ বাচ্চাদের মতন বিহেভ করছো, ঠিক আছে, আর তুমি কি কখনো সিরিয়াস হতে পারো? যেটা শুনে জেড বলে যে ও হ, আমার স্টোন ফেস ইন্সপেক্টর সফটি হার্টেড, তোমার মনে হয় না এটা কিউট, তোমার এটা কিউট মনে হচ্ছে, বাট তুমি এটা স্বীকার করছো না, তাই তো? যেটা শুনে ক্যামিন বলে যে না না, এটা একদমই কিউট না। জেড বলে যে তোমার আমাকে থ্যাঙ্কস বলা হয়েছে, ঠিক আছে, আমাকে ছাড়া তোমার লাইফটা একদম বোরিং হয়ে যেত, বুঝতে পেরেছো? যেটা শুনে ক্যামিন বলে যে আচ্ছা, তো তোমার কি মনে হয় আমি কীরকমভাবে থাকতাম? যেটা শুনে জেড বলে যে তুমি আমাকে আজ থেকে বলছো নাকি আগের কথা বলছো? তোমার কি মনে হয় এই পিলোটা এত সুন্দর আমি করেছি, এটা ভালো নয়? তো ক্যামিন কী করে, তার মধ্যে কিছু ড্র করতে চাই, বলে যে এই আমার হ্যান্ডসাম হয়েছে, কিছু ড্র করা, ঠিক আছে? তো ক্যামিন বলে যে কেন, তুমি চাও না আমরা দুজন ফ্রিলি লাইফ কাটাই যেরকম তুমি কাটাও? আমি তোমাকে সাপোজ করতে চাই, তাই না? যেটা শুনে জেড বলে যে এই পিলোটা জাস্ট একটাই আছে, তো তুমি প্লিজ এটাতে কিছু করো না, আমি এটা একটাই বানিয়েছি, তো এটার মধ্যে ড্র করে এটাকে নষ্ট করো না, ওকে? যেটা শুনে ক্যামিন বলে যে ঠিক আছে, তুমি যদি আমাকে পিলোতে না ড্র করতে দাও তাহলে আমি অন্য জায়গায় ড্র করবো তোমার ফেসে, ওকে? তো সে কী করে জেডের ফেসে একদম ড্র করে দেয় পুরো কালো পেপার দিয়ে। আর যেটাতে সে বলে যে বাহ, এবার তোমাকে শ্যুট করছে। জেড বলে যে তোমার মজা লাগছে তাই না, যতক্ষণ তুমি হাসবে ততক্ষণ ইনাফ, বাট এবার এটা আমার টাইম তোমাকে দেখানো যে আমি কী করতে পারি। তো সে ওই পেন্সিলটা নিতে যায়, বাট জেডের
আসতে দেখে কেবিন কী করে দেয় না, তো সে দূরে সরে যায়। তো জেঠু বলে যে, হ্যাঁ এবার আমার টাইম প্লিজ, তো কেবিন তাকে দেয় না। তো তারা দুজন মস্তি করতে থাকে। আর সে কী করে, বলছে ঠিক আছে তুমি যদি না আমাকে ওটা দাও আমি নিজে থেকে একটা আইডিয়া বের করে নিচ্ছি। তারপরে সে দেখানো তার মুখে যেই কালিটা লেগে থাকে সেটা দিয়ে সে ক্যাবিনের গায়ে লাগিয়ে দেয়, আর ক্যাবিন বলে যায় তুমি কী করছোটা কি। তো তারা এইভাবে মস্তি করতে থাকে, আর এখানে এপিসোডটা শেষ হয়ে যায়। আজকের জন্য এটুকুনি ছিল গাইস, টাটা।